যে রাতে বউ হয়ে ঠাকুর বাড়িতে এলাম, আমার বয়স 9 বছর 9 মাস। রবিবাবুর 22 বছর 7 মাস। অসাধারণ রূপবান সে। লম্বাটে মুখ, নাকের নিচে সরু গোঁফ, মাথার মাঝখান দিয়ে সিঁথি কাটা, কানের পাশে ঈষৎ বাঁকানো চুল, এসবের মধ্যে মায়াময় দুটো চোখ। বিয়ের আসরে তো জড়সড় অবস্থা আমার। কত আত্মীয় স্বজন আমাদের চারপাশে, সবাইকে চিনি না, বাপের বাড়ির 2-4 জন ছাড়া। সে রাতে আমার খিদেও পেয়েছিল বেশ, কিন্তু খিদের কথাটি মুখ ফুটে বলবার উপায় নেই। ঠাকুর বাড়ির পরীর মতন মেয়েগুলো আমাকে ঘিরে রেখেছিল, খিদের কথা তাদের বলি কি করে? এদের মাঝখানে আমার খুব ভয় ভয় করছিল। মা বলেছিল, ভব, অনেক বড় পরিবারে তোর বিয়ে হচ্ছে রে মা। তাদের হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, কত ধন দৌলত তাদের। ও বাড়ির মানুষগুলো, পুরুষগুলো কার্তিক ঠাকুরের মতো সুন্দর, আর মেয়েরা, মেয়েরা এক একজন স্বর্গের অপ্সরী। সবাই শিক্ষিত, কি লেখাপড়া তাদের! ওদের সামনে তুই কিছুই না মা। সাবধানে কথা বলিস মা ওদের সঙ্গে, কোনো সময় আবার কি ভুল ধরে বসেন। বিয়ের আসরে মায়ের ওসব কথা বারবার মনে পড়ছিল আমার। আমার বড় লজ্জাও লাগছিল তখন। খিদেকে ছাপিয়ে লজ্জা আমাকে চুরচুর করছিল। লজ্জায় ভেঙে চুরে যাচ্ছিলাম আমি। এক সময় রবিবাবুর চারিদিকে 7 পাক ঘোরানো হলো আমাকে। 7 পাক ঘোরানোর ব্যাপারটি যে আসলে কি আমি জানতাম না। ঘুরতে ঘুরতে এক মহিলার কণ্ঠে ভেসে আসলো আমার কানে, 5 পাক হয়েছে, আর 2 পাক বাকি। 7 পাক হলেই তো বিয়ে সিদ্ধ হয়। ওই সময় আর একটা বয়স্ক গলা শুনতে পেয়েছিলাম, চাপা অথচ স্পষ্ট কণ্ঠে তিনি বলেছিলেন, কিরকম কালাকোলা একটা বউ ঠিক করলেন বড় ঠাকুর মশাই। কোথায় আমাদের রবি, আর কোথায় কি নাম যেন বউটির? উলুধ্বনির মধ্যে মহিলাটির কণ্ঠ হারিয়ে গেল। তার শেষের কথাটি শুনতে পাইনি আমি, কিন্তু মহিলাটির মন্তব্য আমার বুকে দেগে বসেছিল সে রাতে। আমার সাধারণ মানের চেহারার বিবরণকে ছাপিয়ে বারবার আমার কল্পনার চোখে দিব্যকান্তি, রবি ঠাকুর চেহারা ভেসে উঠতে লাগলো। আমার কৌতূহলী মন বড় আকুলি বিকুলি করছিল সে সময়। আহা, রবিবাবুকে যদি একবার দেখতে পেতাম! কিন্তু দেখব কি করে? আমার যে লম্বা ঘোমটা, বিয়ের আসরে তো আর ঘোমটা তুলে স্বামীকে দেখা যায় না। তককে তককে ছিলাম আমি। যদি সুযোগ আসে, তাহলে এক পলকের জন্য হলেও আমি রবিবাবুকে দেখে নিব। সে সুযোগ আসতে খুব দেরি হলো না। 7 পাক ঘোরানোর পর আমাদের নিয়ে যাওয়া হলো দালানে। ওখানকার একটা বড় কক্ষে কনে সম্প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। সম্প্রদানের কাজ শেষ হলে পাশের একটা ঘরে নিয়ে যাওয়া হয়েছিল আমাকে। অনেক নারী তখন সে ঘরে। সবাই নানা রকম মন্তব্য করছে। কারো কথা বুঝছি, কারো কথা বুঝছি না। কি সুন্দর নরম কণ্ঠ তাদের! আমরা গায়ে যে উচ্চারণে কথা বলি, তাদের উচ্চারণ সেরকম নয়। অনেক শব্দের মানে আমি বুঝতে পারছিলাম না। শুরু হলো ভারকুলো খেলা। ভারের চালগুলো চালা আর ভরার নামই ভারকুলো খেলা। ওই খেলা খেলতে গিয়েই রবিবাবু দুষ্টুমি শুরু করলো। ভারগুলো খেলা না খেলে ভারগুলো উপুর করে দিতে লাগলো রবিবাবু। তার এরকম পাগলামো দেখে একজন মহিলা বলে উঠলেন, ও কি করছিস রবি? খেলা ছেড়ে ভারগুলো উপর করে দিচ্ছিস যে তুই? ভারগুলো উল্টে পাল্টে গেল যে। উনি যে ছোট কাকিমা, ওর নাম যে ত্রিপুরা সুন্দরী, পরে তা জেনেছিলাম আমি। কাকিমার অভিযোগ শুনে কিরকম যেন ভেজা ভেজা গলায় রবিবাবু বলেছিল, জানো না কাকিমা, সব যে উলট পালট হয়ে গেল।
সব কিছুই যেন ওলটপালট হয়ে যাচ্ছে। ভারগুলো আর সোজা রেখে লাভ কি, তাই ওগুলোকে এলোমেলো করে দিলাম। রবিবাবু, এই কথার মানে সে রাতে বুঝতে পারিনি আমি। হেয়ালি লেগেছিল ওসব কথা। সে রাতের কথাগুলোর মানে আমি একদিন বুঝতে পেরেছিলাম, তবে তা বিয়ের 4 মাস পরে, নতুন বৌঠান কাদম্বরীর আত্মহত্যার পরে। সে রাতে রবিবাবুর কথার মর্মার্থ আমি না বুঝলেও ছোট কাকিমা বুঝতে পেরেছিলেন। তিনি বুদ্ধিমতী, বুঝতে পেরেছিলেন বলে রবিবাবুর মন্তব্যের পিঠে আর কথা জুড়ে দেননি। তিনি দ্রুত প্রসঙ্গ পাল্টেছিলেন। কাকিমা বলে উঠেছিলেন, তুই একটা গান কর রবি। আমি? কৃত্রিম বিস্মিত কণ্ঠে রবি ছোট কাকিমাকে বলেছিল, হ্যাঁ, তুই তো গাইবি। তোর মতন এমন গাইয়ে থাকতে আর কে গাইবে বল? নরম গলায় কথাগুলো বলছিলেন ছোট কাকিমা। কি আশ্চর্য! একটুও সংকোচ বোধ করল না রবিবাবু। আমার দিকে তাকিয়ে তাকিয়ে গান শুরু করলো। গানের কথাগুলো এই এতদিন পরেও আমার স্পষ্ট মনে আছে। ছোটবেলায় লেখাপড়া করিনি তেমন। দূরত্বের কারণে স্কুলের পড়াশোনা খুব বেশি দূর এগোয়নি আমার। পড়াশোনা যাই হোক, স্মৃতিশক্তি ছিল আমার প্রখর। যা একবার শুনতাম ভুলতাম না। রবিবাবুর গাওয়া গানের কলি এই এত বছর পরেও আমি ভুলিনি। রবিবাবু গেয়ে উঠেছিলেন, আমরি লাবণ্যময়ী কে ও স্থির সৌদামণি, পূর্ণিমা জোছনা দিয়ে এইটুকু মার্জিত বদনখানি। গাওয়া শেষ হতে না হতেই ভিড় থেকে কে যেন বলে উঠলেন, ওরকম মেদামরা গান বাসর ঘরে চলবে না, রসে ভরা গান চাই। সবাই চকিতে তাকালো বক্তার দিকে। মলিন বস অন্তত ঠাকুর বাড়ির মেয়েদের তুলনায় রংটাও কালোর দিকে। নারীটিকে কেউ চিনতে পারলেন না। অচেনা মহিলা ঠাকুর বাড়ির অন্দরমহলে ঢুকলো কি করে? জিজ্ঞাসু চোখে এর দিকে তাকাতে লাগলেন। ছোট কাকিমা কি যেন জিজ্ঞেস করতে যাচ্ছিলেন মলিন বসনের মহিলাটিকে। ওই সময় বাড়ির পুরনো ঝি বলে উঠল, উনি কন্যাপক্ষের আত্মীয়া, কন্যাপক্ষের সঙ্গে এসেছেন যশোর থেকে। ও, বলে ছোট কাকিমা থেমে গেলেন। মেদামারা মানে কি? প্রশ্নটি কানে ভেসে এসেছিল আমার। প্রশ্নটি কে করেছেন ঘোমটার আড়াল থেকে বুঝতে পারলাম না। সমস্বরে নারীরা বলে উঠলেন, ঠিকই তো, মেদামারা মানে কি? প্রশ্ন শুনে আমার আত্মীয়রা ভ্যাবাচাকা খেয়ে মাথা নিচু করেছিলেন, নইলে আমার কানে সব কথাটি ভেসে আসতো না। মাথা নিচু করে থাকলে চলবে না। মেদামারা শব্দটির অর্থ বলতে হবে। অবৈধ শব্দ ব্যবহার করে আমাদের রবিকে অপমান করা চলবে না। কথাটির অর্থ আমি জানি, কিন্তু এই মুহূর্তে বলার উপায় নেই। একে তো ঘোমটা টানা, তার ওপর নতুন বউ। আমি ঘামতে শুরু করলাম। আমার সামনে আমার আত্মীয়া অপ্রস্তুত অবস্থায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। কি করা, কি করা? রবিবাবুই আমাকে বাঁচিয়ে দিলেন। রবিবাবু বলল, আমি জানি কথাটির অর্থ। তাহলে বল, বল কথাটির মানে কি? শব্দটির একটা গূঢ়ার্থ আছে, সবার সামনে তা বলা যাবে না। সবার সামনে বলা যাবে না এরকম একটা অর্থও আছে শব্দটির। তা বলছি। সমবেত মেয়েদের মুখের দিকে চেয়ে রবিবাবু বলছিলেন। বৌদি শ্রেণীর একজন বলে উঠলেন, গূঢ়ার্থটাই বল, আমরা শুনতে চাই। না বৌদি, এখানে নয়, তোমাকে একান্তে বলবো। মেদামারা শব্দটির প্রচলিত অর্থটি বলি। এর অর্থ তেজহীন, মানে রসকসহীন, বলল রবিবাবু। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ওই বৌদি আবার বলে উঠলেন, তাহলে রসের গানই গাও একটা। গাইব। অনুমতি চাওয়া কণ্ঠ রবিবাবু। সবাই বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, রসের গান শোনাও। রবিবাবু গাইতে শুরু করলো।
হৃদয় কাননে ফুল ফোটাও, আধো নয়নে সখী চাও চাও, ধীরে ধীরে আমার প্রাণে এসো হে, মধুর হাসিয়ে ভালোবেসে হে। এ সময় বাঁ হাত দিয়ে ঘোমটাটা একটু আলগা করলাম। এরকম মোহন কণ্ঠ আমি আগে কখনো শুনিনি। বালিকা বয়সে সকল লজ্জাকে বিসর্জন দিয়ে আমি বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলাম রবিবাবুর দিকে। এক মুহূর্তে তার পূর্ব অবয়ব আমার হৃদয়ে আঁকা হয়ে গেল। ওই সময় হঠাৎ করে কেন জানি আমার নিজের চেহারার কথা মনে পড়ল। কালা কোলা টিনটিনে আমি, দেখতে মোটেই ভালো না, অন্তত ঠাকুরবাড়ির অন্যান্য বউদের তুলনায়। এ বাড়িতে মানে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে নিয়ে আসা হয়েছিল আমাকে সকালবেলায়। তখন থেকে এ বাড়ির অনেক নারীকে দেখেছি আমি। এদের অনেকে যে এ বাড়ির বউ তা তাদের সাজসজ্জা দেখেই বুঝেছি। ওই দেখার অভিজ্ঞতা থেকে বলতে পারি এ বাড়ির বউদের রূপের পাশে আমি শাকচুন্নি ছাড়া আর কিছুই নই। এ বাড়িতে আসার আগেই শুনেছি ঠাকুর বাড়ির মেয়ে বউরা অপ্সরীর মতো দেখতে। তারা নাকি দুধ দিয়ে স্নান করেন, ক্ষীর সর ছানা বেটে রূপটান মাখেন। তাদের কত কত গহনা, কত বিচিত্র পোশাক আশাক, আর আমি রূপহীন এক বালিকা। ক্ষীণকায়, বৈচিত্র্যহীন চোখ, মাজা রং, মাথার চুল উস্কো খুস্কো। ছোটবেলা থেকে মা অবিরাম যত্ন করে গেছেন চুলের। মাথায় নারকেল তেল ঘষতে ঘষতে বলতো, চুল হলো মেয়েদের অঙ্গের ভূষণ। ঘন কালো দীর্ঘ চুল মেয়েদের সৌন্দর্য বাড়ায়। তেল ঘষে চুল বেঁধে দিচ্ছি আমি, বেনি খুলিস না। মায়ের এই উপদেশ শুনতে হবে বলে শুনতাম আমি। তার হাত থেকে মুক্তি পেয়ে দুরন্তপনা বেড়ে যেত আমার। সঙ্গীদের সঙ্গে খেলতে গিয়ে বেনি বড় যন্ত্রণা দিত আমাকে, বারবার মুখে এসে লাগতো। একটানে বেনি খুলে ফেলতাম আমি। ঘরে যখন ফিরতাম এলোমেলো চুল আমার ধুলায় ধূসরিত। মা বলতো, এত উপদেশ তোর কানে গেল না ভব? মাথাটাকে তো কাকের বাসা বানিয়েছিস। যেদিন কাকেরা ওই বাসায় ডিম পারবে সেদিন বুঝবি। মায়ের শেষের কথায় আমি ভীষণ ভয় পেয়ে যেতাম। সত্যি কাকেরা আমার মাথায় ডিম পারবে নাকি? মাকে জিজ্ঞেস করতাম, মা সত্যি সত্যি কাকে আমার মাথায় ডিম পারবে? মা আমার প্রশ্নের কোনো জবাব দিত না। স্মিত হেসে আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘরের দিকে এগিয়ে যেত। গান একসময় শেষ হলো। বিবাহ উত্তর মেয়েলি ব্যাপারগুলো ধীরে ধীরে শেষ হয়ে গেল। খিদেটা প্রকট হয়ে উঠল আমার। প্রায় সারা দিনের এবং অর্ধরাত্রির ক্লান্তি আমার শরীর মনকে বিপর্যস্ত করে তুলেছে। বিয়ের রাতের আনুষ্ঠানিকতা তো শেষ, এবার বুঝি খেতে পাবো, এবার বুঝি একটু শুতে পারবো। দুচোখ ভরে ঘুম আসছিল তখন আমার। দূর সম্পর্কের বৌদি এবার বলে উঠল, বউকে এবার বাসর ঘরে নিয়ে যাও। ত্রিপুরা সুন্দরী বললেন, তা কি করে হয়? বৌদি বললেন, বিয়ে হয়েছে রবির বাসর রাত হবে না? জ্ঞানদা বৌদি বলেন, বাসর রাত এখন নয়, ছোট বউ এখনো নাবালিকা, ও উপযুক্ত হয়ে উঠুক, তারপর ফুলশয্যা। এটাই এবারের নিয়ম। অনেকদিন পর আমি জানতে পেরেছি আমার ভাসুরদের প্রায় সকলের বালিকার সঙ্গে বিয়ে হয়েছিল। কারো 7, কারো 9, কারো বা 10 বছর বয়স। বালিকা বধূরা শারীরিকভাবে অসমর্থ, তাই অক্ষম শরীরে কোনো বধূকে ঋতুমতী হবার আগে তার স্বামীর সঙ্গে রাত যাপন করতে দেওয়া হয়নি। আমার প্রাতঃস্মরণীয় শাশুড়ি মাতা এই নিয়ম বেঁধে দিয়েছিলেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। বিয়ের আসর থেকেই তিনি তার বালিকা পুত্রবধূকে নিজের কাছে নিয়ে যেতেন। তারই তত্ত্বাবধানে নববধূরা জীবন ও দেহ সম্পর্কে ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠতেন।
প্রথমবার ঋতুমতী হবার পর ওই বধূ স্বামী সম্মিলনে সক্ষম হয়ে উঠেছেন বলে আমার শাশুড়ি মাতা বিশ্বাস করতেন এবং সেই মতে দ্বিতীয় বিবাহ মানে ফুলসজ্জার আয়োজন করা হতো। এতে বধূয়া তিক্ত অভিজ্ঞতা মানে দুঃসহ শারীরিক বেদনা থেকে রেহাই পেতেন। 6-7 বছর বয়সে নাকি আমার শাশুড়ি মাতার বিয়ে হয়েছিল। তার সময়ে হয়তো ঠাকুরবাড়ির এরকম নিয়ম ছিল না। নিজের জীবনের বেদনাময় অভিজ্ঞতার কারণেই হয়তো তিনি ঠাকুরবাড়িতে এই নিয়মের প্রচলন করেছিলেন। কিন্তু আমার ক্ষেত্রে তা হলো না। হলো না আমার শাশুড়ি মাতা আমার বিয়ের 11 বছর আগে মারা গেছেন বলে। হলো না রবিবাবুর অনড় ইচ্ছের কারণে। রবিবাবু চাইছিল ওই রাতেই ফুলসজ্জা হোক, তাই তার প্রবল ইচ্ছের কাছে জ্ঞানদা বৌদিকে হার মানতে হলো। সে রাতে জ্ঞানদা বৌদির কথা শুনে রবিবাবু নিচু স্বরে অথচ দৃঢ় কণ্ঠে বলেছিল, সবসময় একই আইন চলে না বৌদি, ব্যতিক্রম বলেও একটা কথা আছে, আজকে সেই ব্যতিক্রমটা হোক। বৌদি স্তম্ভিত চোখে হয়তো রবিবাবুর দিকে তাকিয়েছিলেন। অনুরারা তখন ওই কক্ষ ছেড়ে চলে গেছে। এখন আমাদের চারিদিকে বয়স্ক বৌদিরা এবং মশকরা মনস্ক নারীরা। রবিবাবুর কণ্ঠকে খাদে নামিয়ে বলেছিল, রাগ করলে বৌদি? তোমার বিস্ময় মাখা রাগী চোখ কিন্তু তাই বলছে। জ্ঞানদা বৌদি ততক্ষণে নিজেকে সামলে নিয়েছেন। চোখে মুখে শান্ত ভাব ফিরিয়ে আনলেন তিনি। ওদের কথাবার্তা শুনতে শুনতে আমার ঘোমটা তখন কপাল পর্যন্ত উঠে এসেছে। আমার অবুঝ চোখ দুটো তখন রবিবাবু থেকে জ্ঞানদা বৌদি, আবার জ্ঞানদা বৌদি থেকে রবিবাবুতে ঘুরছে। জ্ঞানদা বৌদি আমার ওপর এক পলক করুণ দৃষ্টি ফেললেন, তারপর মুখে কৃত্রিম হাসি ছড়িয়ে বললেন, তাই হোক তবে। তারপর সমবেত নারীদের দিকে তাকিয়ে বললেন, তোমরা রবির ফুলসজ্জার আয়োজন করো। এরপর আমাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। ফুলসজ্জার আগে অবশ্য আমাকে খাবার দেওয়া হয়েছিল।